রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে বহু শূন্যপদ পড়ে রয়েছে। এসব শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকারের কোনো উদ্যোগ আছে কি না সেটা আপাতত জানা গেল না। লোকসভা নির্বাচন সাঙ্গ হতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো। আপাতত সেই বৈঠক থেকে এ রাজ্যের বেকারদের জন্য কোনো যুগান্তকারী সিদ্ধান্তের নির্যাস রাজ্য মন্ত্রিসভা জানাতে পারল না। নমস্কার, কে বলছেন? আমরা সেদিক থেকে বলছি যে মন্ত্রিসভা চাকরির খবর নেই। লোকসভা নির্বাচন সাঙ্গ হলো, তারপর যে মন্ত্রিসভার বৈঠক হলো, সেই মন্ত্রিসভার বৈঠকের পর আশা করা যাচ্ছিল যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলন করে জানানো হবে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই সময় পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের নির্যাস নিয়ে রাজ্য সরকারের তরফে কেউ মুখ খুলছেন না। সূত্রের দাবি যে বেকারদের চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো খবর নেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর প্রথম অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। ক্যাপশন দাদা একটু বলুন। আমরা বলছি মন্ত্রিসভায় চাকরির খবর নেই। মন্ত্রিসভা চাকরির তো খবর নেই, যা চাকরি হয়েছে বা মামলে হয়েছে, নতুন করে আর চাকরির খবর নেই। কর্মচারীদের দিয়েও দিচ্ছেন না, সমস্ত জিনিসপত্রের উদ্যোগতি হয়ে গেছে। আপনার 2018 সালে যখন বাম সরকার চলে যায় তখন রাজ্যের কর্মচারীর সংখ্যা ছিল 1,18,000-এর মতো। এখন সেটা নামতে প্রায় 1,06,000-7,000-এর কাছে এসে পৌঁছেছে। শিক্ষকদের কোনো নিয়োগ নেই, ফায়ার সার্ভিসের কোনো খবর নেই, পুলিশের কতগুলি টিকেছে এগুলির খবর নেই, পুলিশের ডিউটি পয়সা নেই বলেছে এগুলির কোনো খবর নেই। খবর বলতে কোনো কিছু নেই। যে মন্ত্রী হয়েছে বা পাড়ার নেতা হয়েছে ওদের শুধু উন্নয়ন হচ্ছে, আর কিচ্ছু নেই। নমস্কার। এবং এই প্রত্যেকটি মন্ত্রিসভার বৈঠকে কোনো না কোনো সিদ্ধান্ত থাকবে, কোনো না কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই সিদ্ধান্তের পর যখন ব্রিফ করেন মন্ত্রীরা তখন এই রাজ্যের বেকাররা আশায় থাকেন। লোকসভা নির্বাচন দীর্ঘ সময় ধরে হয়েছে, স্বাভাবিক কারণে এই সময়ের মধ্যে প্রথম দফায় যখন নির্বাচন শুরু হলো তার আগে গত 20 মার্চ থেকে যখন নির্বাচনী বিধি সেখানে কার্যকর হলো, তারপর থেকে দীর্ঘ সময় সেখানে চাকরির কোনো সিদ্ধান্ত নিঃসন্দেহে সরকারের তরফে দেওয়া সম্ভব নয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। মন্ত্রিসভার চাকরির খবর নেই, কি করে হবে? কি করে হবে? মানুষের এত দুর্গতি আশা করে বিজেপি পার্টিটাকে ক্ষমতায় এনেছিল, অনেক আশা করে, কিন্তু আজকে শুধু চাকরি নেই, কাজকর্ম নেই, কিছু নেই। শুধু বিজেপির যে নেতারা আছে তারাই বললো যে পার্টির থেকে কিছু দেয়নি আমাদেরকে, আমরা তোলাবাজি করে চলতে হবে। এই তোলাবাজি করে চলছে, কিছু করার নেই দাদা। আর আপনারা আরেকদিন ইভিএম নিয়ে কথা বলবেন, আমার খুব ইচ্ছা যদি ইভিএম বিষয়ে কথা বলবো, এটি নিয়ে একটু কথা বলবেন দাদা, এতটুকু আসবে। নমস্কার। আমরা সেদিক থেকে বলি, যখন মন্ত্রিসভার বৈঠকগুলো অনুষ্ঠিত হয় নিঃসন্দেহে নানা বিষয় থাকবে, এটাই স্বাভাবিক। রাজ্যের প্রত্যেকের সেখানে নজর থাকবে, বেকারদেরও নজর থাকবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। স্যার, আমাদের জেল পুলিশ। হ্যালো স্যার, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। স্যার আজকে 1.5 বছর হয়ে গেছে স্যার, এখনো হচ্ছে না কেন স্যার? স্যার এগুলো কি ছেলে খেলা হচ্ছে স্যার? আমাদের বেকারদের ভবিষ্যৎ নিয়ে এগুলো কি ছেলে খেলা হচ্ছে স্যার? আমাদের বয়স ওভারে হচ্ছে স্যার, দুদিন পরে কি করবো স্যার? আমরা মন্ত্রিসভা যখন ক্যান্সেল করে দেয় আমরা কি করবো স্যার? গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছি, কোনো চাকরি নেই। টিবিএসসি ক্যান্সেল করে দিয়েছে, ত্রিপুরা পুলিশ হচ্ছে না স্যার, ত্রিপুরা ফায়ার সার্ভিস হচ্ছে না স্যার। স্যার সব জায়গায় আমরা টিকে বসে আছি স্যার, চাকরির কোনো খবর নেই স্যার। তো আমাদের বেকারদের নিয়ে তো ছেলে খেলা হচ্ছে স্যার। যখন ভোট আসে তখন তো ভোটের জন্য যাই, আর যখন ভোট চলে যায় আমরা তো আমাদের কত মনে থাকে না তাদের। তো আমি এতটুকু চাই স্যার, আর্জেন্ট মিলিটলি স্যার জেল পুলিশের রিক্রুটমেন্টটা কমপ্লিট করার জন্য স্যার। থ্যাংকস স্যার।
নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। এবং গত কয়েক মাস পর যখন রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর যখন এই রাজ্যের বেকাররা প্রত্যেকে যারা বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করেছেন, তারা আশা প্রকাশ করেছেন হয়তো তাদের বিষয় নিয়ে ভাবা হবে। কেউ কেউ বলছেন জেল পুলিশের কথা, কেউ বলছেন কনস্টেবলের কথা, কেউ বলছেন ফায়ার সার্ভিসের কথা, এবং যাদের এই নিয়োগ প্রক্রিয়া কোনো এক অজ্ঞাত কারণে বলা যেতে পারে ফাইল চাপা পড়ে রয়েছে। কেউ কেউ বলছিলেন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষক কর্মচারীদেরও নানা বিষয় নিয়ে কথা হবে, রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনাগণ্ডার হিসাব থাকবে, আলোচনা থাকবে। কেউ কেউ বলেন যে প্রত্যেকটি মন্ত্রিসভার বৈঠকে কোনো না কোনো যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই প্রত্যাশিত। প্রত্যেক নাগরিকের কাছে সেটাই বলা যেতে পারে যে সরকারের কি সিদ্ধান্ত সেটা জানার আগ্রহ থাকে, বেকার হোক, অভিভাবকরা হোক, প্রত্যেকে। কিন্তু আমাদের জিজ্ঞাসা যে মন্ত্রিসভার বৈঠক হলো সেখান থেকে এ রাজ্যের বেকারদের জন্য কি কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? যারা বলছিলেন যে চাকরির বিভিন্ন পরীক্ষায় যারা বসেছিলেন তাদের পরীক্ষার মেরিট লিস্ট সেখানে প্রকাশ করা হয়নি, সরাসরি বেকাররা রাজপথে নেমেছেন, কথা বলছেন, তারা তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছেন, কিন্তু যখনই তারা রাজপথে নামছেন তখনই তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে বা আটক করে নিয়ে যায়। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। এই যে বেকারদের জন্য যে খবর এটা করছে, এটা খুব ভালো খবর। আমি বলছি আগামী মাসে তো আমি একজন চাকরিজীবী, কিন্তু আগামী মাসে আমার তো এগ্রিমেন্টের ডেট, কিন্তু এগ্রিমেন্টের ডেটের সঙ্গে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন এগ্রিমেন্টের সঙ্গে ডিও অ্যাড করে আমাদেরকে দিত। আমরা বলছি এখন, আমি বলছি অন্তত যে দরকার নেই, আমাদের এগ্রিমেন্টের দরকার নেই, ডিও দরকার নেই। যারা বেকার আছে বেকারদের যাতে চাকরির ব্যবস্থাটা ওনারা করে, এটা আমি বলতে চাই আর কি। এটা আমি নিজের থেকে বলছি আর কি। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন স্তরের কর্মচারীরা রয়েছেন, তারা নানা সংগঠনের সঙ্গে যুক্ত, সংগঠনের কর্মসূচি তারা সংগঠিত করেন, এবং শাসক বিরোধী প্রত্যেক কর্মচারী সংগঠনের তরফে শূন্যপদ পূরণে জোরালো দাবি করা হয়। আগরতলায় হোক, আগরতলার বাইরে হোক, বেশ কয়েকটি সংগঠন সরকারের কাছে, মুখ্য সচিবের কাছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদের কাছে তারা আবেদন করেন। বিশেষ করে অর্থমন্ত্রীর কাছেও তারা একাধিকবার ডেপুটেশন দিয়েছেন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন মঞ্চ, সংঘ, সমিতি বা সেই দিক থেকে তারা যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, তার মধ্যে অন্যতম দাবি হলো শূন্যপদ পূরণ। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি নমস্কার। হ্যাঁ বলুন। আমি সমস্যা কয়েক থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, আমাদের জেল পুলিশ তো স্যার আমাদের তো দুটো বছরের উপরে সময় হয়ে গেছে, এখনো না মেরিট লিস্ট, না ফিজিক্যাল হয়েছিল, ফিজিক্যালে মেরিট লিস্ট দেওয়া হয়নি, এখনো মানে বাকি প্রসেস গুলো চালু হচ্ছে না। তাহলে আমরা দেখাই গেছে যে স্যার একই মাসে স্যার তিনটে চাকরি বাতিল হয়ে গেছে। তাহলে আমরা স্যার কোন আশায় স্যার মারুত অনেক সময় ধরে বসে থাকবো যে স্যার চাকরি হবে না হবে না, এটা তো হতে পারে, বাতিল হতে পারে স্যার, ওইটাই দ্বন্দ্বে করে রয়েছি যে প্রিপারেশন করব না। ওটার জন্যই স্যার আমাদের খুব, কারণ আমাদের বয়সও চলে যাচ্ছে, আমি এরপরে বার দিতে পারবো কিনা তারও নিশ্চয়তা নেই। কিন্তু এত দিন হয়ে গেল, তার কোনো প্রসেসই কমপ্লিট করা হচ্ছে না। এটাই মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাইছি যে আমাদের প্রসেসটা যাতে তাড়াতাড়ি শুরু করা হোক, এবং পুজোর আগে যাতে এটাকে এটা প্রসেসটা কমপ্লিট করা হোক। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আমিও একজন ক্যান্ডিডেট, তো স্যার এটাই বলবো স্যার, ইলেকশন স্যার যে আয়ে প্রায় আজকের থেকে আমি যদি 2022-এর ভর্তি করি 3 মাস আগে ইন্টারভিউ হইব,
হয়েছে প্রায় যেমন আমি কই, যেমন আমরা ত্রিপুরা ফায়ার ব্রিগেড, তারপরে দিয়ে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, এরপরে বহুত ধরনের কিছু চাকরি আছে। তো স্যার এটা তো মানে কিটা জানেননি স্যার, নিয়ে যেটা আপনার এটা কিটা করবো, প্রসেসিং প্রায় মনে করেন চলে 2-3 মাস আলাদা করে করবো, বুটটায় জিতটা লাগা, তারপর কিটা করে স্যার আমি কি ওর মানে বিরুদ্ধ না স্যার, আমি যেটা আমার মনে চাই এটা আমি বুঝেছি স্যার। তো মনে করেন জিতটাকে লগা পার্টিটা জিতটাকে লাগোই, এরপরে গিয়েছিল আপনার আস্তে আস্তে 1.5 বছর তারা ছেলেরা আন্দোলন করে সেটা কোনো কিছু তো ভানা ওই যখন ফায়ার ব্রিগেডের বাইরে গেল লন্ডন গেছে, পরে দেখে দিয়েছে অ্যারেস্ট করে নিয়েছে ডাইরেক্ট। তো এনে দিতে আমার নিজের ঘরের বাইরে ছিল, অ্যারেস্ট করে নিয়েছে, করে সেটা আর কিটা করবো, কোনো কিছু চারা নাই, কেউ কথাবার্তা নাই, কিছু মানে কথা করতে সুযোগ দিব দূরের কথা, যারা জেল পুলিশ গুলো আনছে তারা সুযোগ দিচ্ছে না, ত্রিপুরা পুলিশ এরপরে জেআরবিটি কোন যাবি কোন, এরপরে যে ওখানে ক্যান্সেল করা শুরু করে দিল, আরো কত কিছু দেখা গেল। কিটা করবো জানেননি স্যার, আমরা যে বেকাররা স্যার, আমরা মানে কই যাবো, জেনারেল আমি একজন জেনারেল, বয়স হয়ে যেতেছে, আর 1-1.5 বছর গেলে আর ইন্টারভিউ দিতাম না, বাচ্চা কিছু করতাম না। তো এটা তো স্যার নিয়মে সরকারের দেখা উচিত আছিল, যেমন আরো বহুত কিছু ইন্টারভিউ রাখছি না, এটা স্যার এরপরে স্যার আমরা মন্ত্রী অফিসে রাখছিলাম, মন্ত্রী অফিস তো ক্যান্সেল হয়ে গেল, এরপরে দিয়ে আর কিটা করবো, তারপরে দিয়ে আপনার আরক্ষা দপ্তরে যা ছিল সবই রাখছি, স্পেশাল এক্সিকিউটিভ রাখছি, ফায়ার ব্রিগেড রাখছি, ত্রিপুরা পুলিশ রাখছি, জেল পুলিশ রাখছি, মানে কয়ে বইয়া যদি এইবার যদি আমরা না হয়, মানে আমার যদি না হয় তাহলে আর মানে ডিফেন্সে আর কোনদিন দিতে পারতাম না। তো স্যার সরকার তো স্যার এটা চাওয়া দরকার, আগে কইছে চাকরি ঘরে ঘরে চাকরি, আরো বহুত কিছু কইছিল যে সময় আমরা পাঠিয়ে আমরা আনাইছি, আমরাই সবকিছু করছি, আমরা সবাই মিলে সব ভাই বোন যারা মা বাবা যারা আছে সবাই তো ভোট করছে, ভোট করে সবাই আনছে, আইনে সেটা স্যার কইতে ঘরে ঘরে চাকরি বহুত কিছু, আমরাও খুব আশায় আছিলাম। এরপরে স্যার বয়স 1 বছর গেল স্যার, 7 বছর 6 বছর গেল, খালি 2টা চাকরি বেশিরভাগ দিল, একটা হচ্ছে এসপিও আর একটা হচ্ছে টিএস স্যার, আমি বাদ বাকি ট্যাটুটিতে বাদ দিই না, মানে 2টা জিনিস দিল, তারপরে তো আর কোনো চাকরির কোনো নামগন্ধ নেই, মানে স্যার আমরা বেকার স্যার জামুক একটা। তো স্যার আপনার দ্বারা স্যার এতটুকু কমো স্যার, মন্ত্রী আমরা মানিক সাজির কাছে শুধু এতটুকু স্যার এই কথাটা পাঠাই যে যত তাড়াতাড়ি হোক আমরা বেকার ভাই বোনরা দেখতে সেটা স্যার প্লিজ একটা অনুরোধ, আপনি স্যার ডক্টর মানিক সাজি প্লিজ যত তাড়াতাড়ি পারেন স্যার এই ভ্যাকেন্সিটা ছেড়ে দেন স্যার প্লিজ, আমরা স্যার বয়স হয়ে যেতেছে, আমরা কই যাবো স্যার, আমাদের কাছে কোনো পথ নেই স্যার, প্লিজ একটা কথা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ গুড ইভিনিং স্যার, আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছি, ওয়েস্ট হ্যাঁ। ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার আমি আপনাদের PV24 এর মাধ্যমে সিএম এর কাছে দাবি জানাতে চাই একটি, স্যার আমরা হচ্ছে আপনাদের রাজ্যের ভবিষ্যৎ, ঠিক আছে? আমরা 2022-এ ত্রিপুরা পুলিশের ফিজিক্যাল কোয়ালিফাইড হয়েছিলাম, অনেক বড় আশা ছিল আমাদের যে জবটা খুব তাড়াতাড়ি ছাড়া হবে, এরকমই মন্ত্রিসভা থেকে আমাদের বলা হয়েছিল খুব তাড়াতাড়ি ছাড়া হবে, কিন্তু এখনো রিক্রুটমেন্টটা শেষ হলো না। আমরা প্রার্থনা করছি, মানে পুরো 6200 জন প্রার্থনা করছি, এর মধ্যে 1000 জন আমরা জব পাবো সেটাও আমরা জানি, বাট 6200 জন আমরা প্রার্থনা করছি, মানে গভর্নমেন্টের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যাতে দুর্গাপূজার আগে আমাদের এই রিক্রুটমেন্টটা পুরোপুরি ছাড়া হোক, রিক্রুটমেন্টটা পুরোটা কমপ্লিট করা হোক, তাহলে আমাদের মতন যারা মিডল ক্লাস এবং অনেক গরিব ছেলে মেয়েরা আমরা অনেক কষ্ট করে এই রিক্রুটমেন্টটা মানে এই যে জবের যে একটা কোয়ালিফাইডটা ফিজিক্যাল কোয়ালিফাইড হলাম আমরা, সেটা অনেক কষ্ট করে আমরা পাস করলাম। তো আমরা চাই দুর্গাপুজোর আগে যাতে এই ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টটা পুরোপুরি কমপ্লিট করা হোক, এবার আপনাদের দ্বারা হোক বা সিএম এর দ্বারা ওই যেভাবেই হোক এটা কমপ্লিট করুন। ধন্যবাদ, এটাই বলার ছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমরা দেখছি অফিস আদালতে কনভেন্সি মাস্টার যদি 20-50 জন থাকতো আর 10-12 জন থাকতো, তারা আন্দোলন করলে পরে অফিস সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, অফিসাররা থেকে আরম্ভ করে মন্ত্রিসভার নেতারা পর্যন্ত এটা নিয়ে মাথা ঘামাইতো এবং তারা রেগুলারও করতো। এই 50-60 জনের চাপেই আজকে কেন হয় না জানেন তো? আজকে এই চাকরিগুলি না হওয়ার কারণ হলো মন্ত্রী সাহেবরা তারা রিগিং করে পাস করতে পারে,
তারা ভোটের কোন দাঁড় দেয় না। আগে তো ভোটের দাঁড় দাঁড়তো এবং মানুষের সহানুভূতি পাইবে বললে ওই যারা আন্দোলন করতো তাদের সহানুভূতি থাকবো পাবলিকের, সেই কারণে ডিপার্টমেন্টের এবং নেতারা মাথা ঘামাইতে। এখন যে নেতারা কেন চাকরি দিবে, বরঞ্চ এরা কোটি কোটি টাকা কামাইতে পারে একবার দাঁড়াইলে। কোটি কোটি টাকা কামাইয়া অর্থনৈতিক অবস্থা বেহাল করে দিতে আছে ভারতবর্ষে। তাহলে তারা কেন চাকরি দিবে? এক একজন 7বার 8বার ফাঁস করে আমরা মাননীয় মন্ত্রীরা। তো এইরকম মাননীয় মন্ত্রীরা তারা কেন গরিবের কথা বা ডিপার্টমেন্টের কথা ভাববো? একদিকে দেখেন এই হইল মন্ত্রী। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? এবং এই বছর বলতে পারেন চলতি অর্থ বছরে বেশ কয়েকটি দপ্তর থেকে একাধিক কর্মচারী সেখানে অবসরে যাচ্ছেন বা অবসরে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গত রাতে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট। তো এটা তো 2.5 বছর যাবত এখন লোকটা নিয়োগ করা হচ্ছে না। তো গভর্নমেন্ট কি করছে? ওটা যদি না হয়নি তাহলে কেন বিজ্ঞপ্তি দিয়েছে? তার জন্য বলছিলাম আর কি। আপনার তাড়াতাড়ি বলুন যে তাড়াতাড়ি যাতে এটা নিয়োগ শেষ করে, তার জন্য বলছিলাম আর কি। যদি গভর্নমেন্ট সত্যি না ওইটাকে, তার জন্য বেকার শুধু শুধু হয়রানি করার তো কোনো মানে নাই। একটা প্রসেসের জন্য 3 বছর 4 বছর 5 বছর এটা কি করছে? এটাই আর কি। আপনাদের অনুরোধ, আপনি সিএম এর সাথে যোগাযোগ করুন বা সিএম এর কানে কথাটা বোঝান যাতে তাড়াতাড়ি ত্রিপুরা পুলিশের যে পরিস্থিতি কমপ্লিট করা হয়। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো কে বল? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, আমি ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে আমাদের ইন্টারভিউটা অনেক কত আগে নেওয়া হয়েছিল, 2021। তারপর এতদিন হয়ে গেছে, আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না। সেদিন যখন আমরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম আমাদের গ্রেফতার করে নেওয়া হয় সবাই। তো আমরা কি সরকারি প্রপার্টি ড্যামেজ করলাম না, কিছুই করলাম না, কিন্তু আমাদের কেন গ্রেফতার করা? আমরা কি কোনো ভুল করলাম নাকি? আমরা শুধু জানতে চেয়েছিলাম যে আমাদের চাকরিটা 3 বছর ধরে প্রসেসিং ছিল, আমরা আমাদের কবে হবে এটা জানার জন্য গিয়েছিলাম। কিন্তু আমাদের সাথে এটা হলো, এটা কেউ কিছু বলছে না। এখন আমরা কি করবো বলুন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা বলুন। একটু আমাদের সার্ভিসের চাকরিটা তাড়াতাড়ি হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে করজোড়ে নিবেদন করছি যে আমাদের আর কিভাবে এইভাবে কাটাবো দিনগুলি, আমাদের দিন কিভাবে যাচ্ছে এটা একমাত্র আমরাই জানতে পারি। কিভাবে কি করবো আমরা কি বুঝতে পারছেন? 3 বছর ধরে একটা চাকরি যদি পরে থাকে তাহলে আমরা জীবনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আর যদি সঠিক সময় দেওয়া হতো তাহলে আমরা 2 বছরের মধ্যে আর জবই করতে পারতাম, আমরা ট্রেনিং এ শেষ হয়ে যেত। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কিছু জানানো হয়নি। কবে ভাইবা নেওয়া হবে, কবে আমাদের মার্ক দেওয়া হবে, কিছুই এখন হচ্ছে না। তো আমরা তো সরকারটাকে বিশ্বাস করে নিয়েছিলাম যে আমাদের একটা ভালো দিন আসবে, কিন্তু এখন তো দেখছি কিছুই হচ্ছে না। আমরা কি করবো? আমার নিবেদন সরকারের কাছে যে আমাদের এই চাকরিটা তাড়াতাড়ি নেওয়া হয়। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। 24 কে
আজকের থেকে প্রায় 7-10 দিন আগে থেকে বেকাররা নিয়ে যে আপনারা আলোচনা করছেন, খুবই ধন্যবাদ জানাই আপনাদেরকে। তবে দেখুন, মূলত বিষয় হলো আজকে একটা মন্ত্রিসভার বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিয়ে বেকাররা কিভাবে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় কোন কোন মন্ত্রীর বেতন বাড়ানো হবে, কোন কোন মন্ত্রী ফেসিলিটি হবে, কোন কোন মন্ত্রীর বাড়িতে কি যাবে, এইসব বিষয় নিয়ে মন্ত্রী আলোচনা করেন মন্ত্রিসভার মধ্যে। বেকারদের নিয়ে কোনো কথা বলার ওদের সুযোগ নেই ওনাদের, কারণ ওনারা একদম উঁচু স্থানে আছেন, এখন সবচেয়ে উঁচু স্থানে, চকন দিয়ে এরোপ্লেন দিয়ে ওদেরকে লাভ পাওয়া যাবে না, এমন একটা অবস্থায় আছে। আপনার দেখুন শিক্ষা ব্যবস্থাটা কি হয়ে আছে আজকে। 2022 সালে 38,000 টেট এক্সাম হয়েছিল। হ্যাঁ, টেট এক্সামের পর 38,000 টেটে ফিক্স করেছে, কিন্তু আজ অব্দি 228,000 এক্সাম দিয়েছে, 361 জন পাস করেছে। এদের মধ্যে 361 জনের থেকেও কমবে আরো, যদিও একটা বিষয় আইনাতে একটা বিষয় আছে। হ্যাঁ, ধরলাম 300 জনকে আজকে 2 বছর বসিয়ে রাখলো অন্তত। আর স্কুলগুলির মধ্যে গিয়ে দেখুন শিক্ষকের অভাব, একদম আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। আসলে কি মন্ত্রীদের কি লজ্জা বলতে কিছু নেই, লজ্জা শরম বলতে কিছু নেই? ওনারা কি আপনাদের চ্যানেল দেখে না? এতগুলো মানুষ, এতগুলো জনসাধারণ শুধু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করছে আপনাদের মাধ্যমে, কিন্তু ওনাদের বাড়ির মধ্যে টিভি-20 নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন। নমস্কার স্যার, হ্যাঁ বলুন। আমি ধর্মনগর থেকে বলতেছি। হ্যাঁ বলুন। স্যার, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফিমেল ক্যান্ডিডেট হবে। তো আমরা এই রিক্রুটমেন্ট প্রসেসটা 3.5 বছর চলতেছে স্যার। এই জন্য আমরা প্রত্যেকদিনই কল করি, আপনাদের সাথে এইভাবে কথা করি। আমরা চাই যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা এবার 2024-এর দুর্গাপূজার আগে কমপ্লিট হোক। 3.5 বছর ধরে চলতেছে, আমরা অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমরা এটাই আপনার কাছে চাই যে আমাদের এই রিক্রুটমেন্টটা খুবই তাড়াতাড়ি এই দুর্গাপূজার আগে কমপ্লিট হয়ে যাক। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে ত্রিপুরা রাজ্যের বেকার থেকে শুরু করে সকল স্তরের মানুষকে অনেক পরিশ্রম করতে হবে। কারণ আমার অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, এর জন্য আমাদের 13 দিনের লাগাতার ধর্মঘট হয়েছে 1975 সালে। তারপরে ডিএ সহ বিভিন্ন ডাল দেওয়া এর মধ্যে ছিল, সাধারণ মানুষেরও দাবি ছিল এটার মধ্যে। তারপরেও কিন্তু দিয়ে দেয়নি, এবং কিছু কর্মচারী আপনার ওই অফিস করেছে, অর্থাৎ ধর্মঘট করেনি, এরকম পিটিশন দিয়ে ডাবল এগ্রিমেন্ট নিয়েছে, কিন্তু তারপরও তৎকালীন সরকার দিয়ে যায়নি। কাজেই এই সরকার থেকে কিছু আদায় করতে গেলে আমার মনে হয় এই ধরনের পরিশ্রম করতে হবে। আর এরকম মানসিকতা আমাদের কতটুকু আছে এটাও একটা ব্যাপার আছে। তবে আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝছে এবং পিছন দিকে চলে যাচ্ছে। আজকে আমি একটা দৃশ্য দেখলাম আমাদের পাড়া দিয়ে, আগরতলা পৌরসভা 37 নম্বর ওয়ার্ডে দিয়ে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একটা মিছিল করেছেন বিকি প্রসাদ সহ কয়েকজন নেতৃত্ব। একটা বাড়ির মানুষ গেটে এসে দেখেনি মিছিলের চেহারা। এটা একটা দেখা, কারণ মানুষের আগ্রহ কমছে। সময় হবে এমন সময় যে বিজেপির দুর্দশা আসবে। মানুষ কিন্তু এই একটা কথা আছে না, খালি হাত মুখে যায় না। কতদিন এই অবস্থা? পয়সা তো জনসাধারণের, সরকারের কোনো টাকা আছে নাকি? জনসাধারণের ট্যাক্সের টাকায় চাকরি দেবে, হাজার হাজার পোস্ট খালি হচ্ছে, ওরা রাজনীতি করছে। এই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলছি, হ্যাঁ বলুন। এই সরকারের কাছে চাকরির আশা তো আমরা করতেই পারি না, কারণ তারা বিজ্ঞপ্তি বারবার দিব, বারবার খারিজ করব, এই আশা করতে পারি না। তবে আপনাদের মাধ্যমে সরকারের কাছে এইটাই আবেদন, অন্তত ত্রিপুরায় যে নেট পরিষেবাটা চালু রাখুক। যেমন আমরা আপনারা যে বিভিন্ন প্রোগ্রাম গুলা করেন, প্রোগ্রাম গুলা যাতে আমরা দেখতে পারি এবং শুনতে পারি, অন্তত নেট পরিষেবাটা চালু রাখুক। কারণ নেট পরিষেবাটাও যদি চালু না রাখতে পারি তাহলে আর আমরা তার কাছে কি আশা করতে পারি? জল মিশন হইতে আরম্ভ করিয়া কোনো কিছুই তো নাই। ঘর ঘর জল, ঘর ঘর নল, কিন্তু নল আছে কিন্তু জল নাই। আর চাকরির আশা তো বেকাররা আমরা যারা করি, আমরা আসলে ভুলই করি। তার মতো মানুষের কাছে চাকরির আশা করতেই পারি না, কারণ তারা বিজ্ঞপ্তি কয়েকজনে দেয়। একজনে বিজ্ঞপ্তি দিত হইলে চাকরি হইতো, কিন্তু কয়েকজনে বিজ্ঞপ্তি দেয়, যার ফলে চাকরি হইতো না। মানুষকে বিভ্রান্ত করে ব্যবসা শুরু করছে। কারণ একটা বেকার ছেলে একটা ফর্ম ফিল আপ করতে গেলে অনলাইনে করতে হয়, তার টাকা দিতে হয়, ফিস দিতে হয়, দিয়া এই তৈরা সরকারের ব্যবসা। আসলে চাকরির নামে কিচ্ছুই করতো না। তবে আপনার মাধ্যমে এতটুকুই তার কাছে আসা, অন্তত নেট পরিষেবাটা যাতে সঠিক চালু রাখে, এতটুকুই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। প্রথমত বলছিলাম সরকার তিনি কার। দ্বিতীয় কথা হচ্ছে সরকার পরিপ্রদানের জন্য কিন্তু বেকার ভাইরা কিন্তু বেকার ভাই বোনদের অবদান অপরিসীম ছিল। হ্যাঁ, যে যা চিন্তা করে সরকারটাকে ভোট দিয়ে পরিবর্তন করে নিয়েছে। আর সরকারও ওই সময় সরকারও বেকারদের পাশে থেকে বিভিন্ন বিরোধী দল হিসেবে বিরোধী দলের পক্ষ হয়ে সরকারের বিরুদ্ধে, তখন তো সরকার মানে সিপিএম সরকারের বিরুদ্ধে বেকারদের পাশে হয়ে বিজেপি সরকার কিন্তু মাঠে পড়ে লেগেছিল বেকারদের স্বার্থের জন্য, ইভেন কর্মচারীদের জন্য। হ্যাঁ, তখন তো ওরা বলেছিলেন যে মিস কল দিলে চাকরি হবে, যে প্রথম মিস কলটা দেবে ওর নামটা প্রথম রেজিস্ট্রেশন হবে, তার নামটা আগে থাকবে, তার জন্য চাকরির ব্যবস্থা হয়ে যাবে।
তারপর বললো বছরে 50,000 চাকরি। তো এখন দেখছি সরকার মহোদয় বা দপ্তর প্রধান বিজ্ঞপ্তি দিলেন মানে লোক নিয়োগ করবেন। ওই সেই মোতাবেক ওরা ইন্টারভিউ দিল, সবকিছু করলো, চাকরিটা পাচ্ছে না, হচ্ছে না। বেকার ভাইরা যারা ইন্টারভিউ দিলেন ওনারা তো দপ্তর প্রধানের কাছে গিয়েছিলেন জানতে যে কেন চাকরিটা হচ্ছে না বা কবে নাগাদ ছাড়া হবে বা ছাড়া হবে কিনা, এত দেরি হচ্ছে কেন। ওরা তো আর ক্রাইম করতে যায়নি, ওরা তো কারো মারপিট করতে যায়নি। ওদেরকে কেন গ্রেপ্তার করা হলো বা হয়? তো আমার কথা হচ্ছে এটা আমি বেকার ভাইদের উদ্দেশ্যে বলবো তোমরা জিজ্ঞেস করো ভাই বা বোন যে আপনারা বলেছিলেন মিস করলে চাকরি হবে, দ্বিতীয় কথা বছর 50 চাকরি হবে। এখন আমরা জানতে গিয়েছিলাম আমার অপরাধটা কি ছিল। দ্বিতীয় কথা হচ্ছে তৎসময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন যে চাকরি দেওয়ার জন্য আপনারা প্রস্তুত বসে আছেন, কিন্তু চাকরি নেওয়ার জন্য লোক পান না খুঁজে। এখন আমি বেকার ভাইদের বোনদের বলবো আপনারা জিজ্ঞেস করুন যে আমাদের ইন্টারভিউ তো হলো, হচ্ছে না কেন, দিচ্ছেন না কেন, ছাড়ছেন না কেন? আমাদের কি অপরাধ? আমরা ক্রাইম করতে গেছি? আমাদের মারপিট করে আমাদেরকে আমাদেরকে গ্রেপ্তার করে আপনাকে লক্ষাপতি গ্রেপ্তার করে নিয়ে গেলেন। এইটা আপনার জিজ্ঞেস করুন যে এলাকার নেতা এমএলএ মধ্যে জিজ্ঞেস করুন আপনারা বলেছিলেন বছরে 50 চাকরি দিবেন, কোথায়? মিস কল দিলে চাকরি দেবে কোথায়? আপনারা এটা কোনো রাজনীতি উঠতে এরকম রাজনীতি প্রশংসা এরকম না। মন্ত্রী মহোদয় যে থাকে ওনাকে বলবে, ওরা প্রত্যেকে বলবো, আমি বলবো, আপনারা সবাই বলবো, উনি জনপ্রতিনিধি, ওনাকে আমরা বসেছি আমাদের দুঃখ তুটা শোনার জন্য। আমরা বলবো এখানে যে দলের হোক আর যে থাকুক ওনার কাছে যাবো আমরা। ওনারা আপনারা জিজ্ঞেস করুন আপনারা বলছেন মিস করে চাকরি হবে, আর এখন চাকরির নাম ধরুন বছর 50 চাকরি দেবেন। এখন চাকরির জন্য আমরা যাচ্ছি কথা বলার জন্য, ওরা সম্বন্ধে জিজ্ঞেস করার জন্য আমাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? আপনারা এই প্রশ্নটা জিজ্ঞেস করুন। আর বিপ্লব কুমারদেরকে জিজ্ঞেস করুন আপনারা বলেছিলেন চাকরি দেওয়ার জন্য বসে আছেন, এখন আপনার চাকরি নেওয়ার লোক নেই। আমার প্রশ্ন হচ্ছে বিপ্লব কুমার দেবের শিক্ষক যোগ্যতা নিয়েও আমার প্রশ্ন আছে। উনি তো বাংলা কথা তো বলতে পারেন, ইংলিশ তো বলতে পারেন, উনি তো ইংলিশ জানেন না। বিপ্লব কুমার তো ইংলিশ জানেন না। ইংলিশ আপনি টেকিংটা নেন ওনার, উনি ইংলিশ বলতে পারেন না তো। আমি এটি আমার বক্তব্য। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনারা শুনলেন, সেদিক থেকে আমরা বলছি রাজ্যের বেকারদের নিয়ে কথা। যারা শিক্ষক কর্মচারীরা যারা আছেন তারাও যেমন দাবি করেন বেকারদের শূন্যপদ পূরণ করা হোক, ঠিক তেমনি বিভিন্ন স্তরের বেকাররাও বিভিন্ন সংগঠনের নেতৃত্বরাও সে দাবি করেন। সেদিক থেকে সরকার কি সিদ্ধান্ত নেবে, সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা অবশ্যই সরকারের উপর নির্ভর করছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। মন্ত্রিসভা যেমন চাকরির খবর নেই বলছেন, অনেক আছে দেখুন, এই ফায়ার, পুলিশ, এবারে কি বলবো এই জেআরবিটি, গ্রুপ ডি, অনেকেই আছে এরকম। তাই আমি বলবো আপনাদের মানে টপিক অনুযায়ী মন্ত্রিসভায় এখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নেই। যদি স্বাধীন ও স্বতন্ত্র মন্ত্রী থাকতো তাহলে অবশ্যই হতো। বছর পূর্বে একজন বলেছিল যে পাইপলাইনে চলছে, পাইপলাইন দিয়ে মানে কতজন চাকরি পেয়েছে বা কি হচ্ছে রাজ্যবাসী জানে, ভুক্তভোগীরা জানে। হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী নেই ত্রিপুরাতে বর্তমানে। কিছুদিন পূর্বে শুনেছিলাম যে জোনাল ডেভেলপমেন্টের মানে কিছু পোস্ট আর ওই এডিসির যে ডেপুটি সিইও নাকি এরকম পোস্ট ছিল, পেপার লিক হয়েছিল। কি হলো কিছুই দেখলাম না,
কে মেন গুণেগার দেখলাম জেরক্সের দোকানের একজনকে অ্যারেস্ট করলো, আর মানে মূল আমার ধারণা মূল চক্রান্তকারীদেরকে মানে আড়াল করার জন্য এগুলি করছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ দপ্তর, হ্যাঁ, এটা চিফ প্রশাসনের মানে অফিসার লেভেলের চাকরি, এগুলি কি হয় যে সরকারি চাপাখানা আছে না, সরকারি প্রিন্টার আছে, প্রত্যেকটা দপ্তরে এখন নিজস্ব জেরক্স মেশিন আছে, সব আছে। ধরে নিল বাজার থেকে মানে বাণিজ্যিক ভাবে যারা চালায় তারা কিন্তু এটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার। এগুলি যখন দায়িত্বপূর্ণ কেউ নেই, ওই সেদিন দেখলাম দেখছি না, এখন বর্তমানে বলবো অনিমেষ দেবর উনি একটু মানে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। দায়িত্বপূর্ণ কেউ নেই ত্রিপুরার মন্ত্রিসভায়। তারপর যে 24-এ যে লোকসভা হলো, ভোট হলো, অনেকে কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধি আছে ত্রিপুরাতে বা সারা দেশেই, ওনারা কিন্তু ওইসব চাকরি বাকরি নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন বোধ করছেন। কারণ এখন কিছু কিছু নিয়ম করেছে, যেমন টেট বা ওই জেআর বেটি, এগুলি মানে নিজের আত্মীয়দেরকে সবাই দিতে পারে না মন মতন, আমার আত্মীয় আমার অমুক তমুক বলে দিতে পারে না, কারণ মামলা হয়ে যায়। 10,330-এর অবস্থা জেনে এখন কিন্তু অনেকে বয়ে কাটছে, তাই এত গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিচ্ছে না চাকরিগুলোর জন্য। যারা মন্ত্রিসভায় আছে, কারা আছে না আছে আপনারা জানেন, আমরা জানেন, রাজ্যবাসী জানেন। তো আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী সহ উনি 7 দপ্তরের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থ মানে সবকিছু নিয়ে বসে আছেন। ওনার স্বাস্থ্য দপ্তরের জায়গাটায় আপনাদের রাজধানীতে, আমরা আমাদের রেফারেল হাসপাতাল হলো রাজধানীতে, কত কিছু হয়। তো এগুলি আমি তার জন্য বলছি, অনেকে বলছে দুর্গাপূজার আগে নয়, এডিসি ভিলেজ কাউন্সিল, এডিসি মানে ত্রিস্তর পঞ্চায়েত, তারপর এডিসি ভিলেজ কাউন্সিলের পূর্বে চাকরি হওয়ার সম্ভাবনা একদম কম। কারণ দিল্লিতে 7 তারিখে সম্ভবত বাজেট অধিবেশন বসছে, তারপর স্পিকার নির্বাচন আছে, অনেক কিছু আছে। আজকে দেখলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতায় গিয়েছেন, ওখানে ওই রাজ্যে কি হলো না হলো এইসব দেখার জন্য। কিন্তু 22-এর থেকে ওনারা পেয়ে গেল 29টা। এগুলি মানে নিজেদের দায়িত্ব পালন করুন, বাইরের রাজ্যে বাইরেটা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগারতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দাদা বলছিলাম, মন্ত্রিসভার চাকরির খবর নেই, কারণ মন্ত্রিসভা তো চাকরি দেওয়ার মতন কোন সিদ্ধান্ত গ্রহণ করেন না। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে একবার বিজেপি সরকার ক্ষমতা আসার আগে বলেছিলেন, মিসকল লিডার একজন এসেছিলেন, মিসকল লিডার বলেছিলেন যে আপনাদের মোবাইল আমরা দিব, ফ্রিতে মোবাইল দেব, আপনার সেই মোবাইলে এই নাম্বারে আপনার মিস কল দিবেন, চাকরি আপনাদের ঘরে ঘরে হয়ে যাবে। কিন্তু মিস কল লিডার তো এখন আর নেই, ওনার পাত্রেই পাওয়া যায় না। আর আরেকজন বলেছিলেন যে ত্রিপুরায় যে চাকরির অভাব নেই, চাকরি আমরা দেব। আর উনি বলেছেন আপনারা চাকরির জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, আরেকজন মন্ত্রী বলেছেন আপনারা বেল গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, বেল উৎপাদন করুন, কাঁঠাল উৎপাদন করুন, আমি আপনাদের সম্পূর্ণ মাল দুবাই পাঠাবো। তারপরে আপনি গাছ বড় হবে, দুবাই পাঠাবেন, কাঁঠাল পাঠাবেন, তারপরে সেখান থেকে আপনার অর্থ আসবে, তারপর আপনি নিজেও খাবেন, আপনার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবেন। এই হলো এই সরকারের নীতি। কারণ মন্ত্রিসভা কি জানে না ত্রিপুরাতে কতজন বেকার আছে, কতটি দপ্তর খালি পড়ে আছে। 2024-এ প্রায় কমপক্ষে 10,000 রিটায়ারমেন্টে এসেছে। এই পোস্টগুলো খালি আছে সব বিভিন্ন দপ্তরে, আমি এক দপ্তরের কথা বলছি। কিন্তু সরকার কোন হেলদোল আছে? এই যে বেকার ছেলেরা, গরিব মায়ের ছেলেরা, গরিব বাবার ছেলেরা,
লেখাপড়া শিখিয়েছে। হ্যাঁ, মানুষ যে ভাওতাবাজি দিয়েছে নির্বাচনে আসার পর, যে আমরা এই করব সেই করব, বেকারদের দিব 10,323 মাটিতে মিশিয়ে দিল। কতবার ওদের আন্দোলনে গিয়ে বলছে আমরা আসলে আপনাদেরকে সব ঠিক করে দেব, সব দিয়ে দেব, কিন্তু দেখলেন এই এডিসি নির্বাচনে এডিসি ইন্টারভিউ আজকে আমরা পেপারে দেখতে পারলাম দাতা মোহন বাবু উনি কেন ওই প্রশ্নপত্র ওনার বাড়িতে নিয়ে গেলেন? সরকারি কাজ সরকারি অফিসে থাকার কথা। তারপরে আপনার এই এডিটিএফ নেতা রঞ্জিত দেববর্মা, উনি এখন বর্তমানে এমবিসি আছেন, উনি ওনাকে অ্যারেস্ট করার জন্য বলেছেন, ওনার হাতে সম্পূর্ণ দপ্তর নিয়ে আসার জন্য এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্যকে অনুরোধ করেছেন। এই যদি রাজ্যের হাল হয়, তাহলে আমাদের তো বেকার ভাইরা, বেকার মারা, বেকার বোনেরা, তারা তো আর বিচার পাবে না। তাই আপনাদের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাও কিছু বলুন সরকারকে, বেকারদের জন্য কিছু একটা করুক। নমস্কার, রাখছি। নমস্কার, কে বলছেন? দাদা, আমরা দিকে সন্ধ্যা থেকে রতন গেছে গিয়া, রতন তো আর আয় নাও, সন্ধ্যা থেকে গেছে গিয়া রতন আর আয় নাও, চিন্তা করতাম। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আজকের বিষয় নিয়ে বলবো, কিন্তু বলবো যে কর্মচারীরা, অর্থমন্ত্রী যে আছে সিংহ রায়ের বলছি যে উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলুক যে ত্রিপুরা রাজ্যে বেকারে চাকরি দেওয়া হবে না, এটা বলে দিলেই চলে। ওনারা এইভাবে টাকা পয়সা খরচ করে এসে কাগজপত্র জমা দেবে, দিয়ে যাবে আর ইন্টারভিউ কল করবে না, এইভাবে করাটা ঠিক না ওনাদের। এটা বলার দরকার আছে। বলে দেখ, একটাই কথা বলে দেখে যে ত্রিপুরা রাজ্যের বেকারদের চাকরি দেওয়া হবে না, সাংবাদিক সম্মেলন করে এটা বলে দিলে সবাই সন্তুষ্ট থাকবে। এটাই আমি বলছি। আর লাস্ট বলছি, রতন যে গেল আর সন্ধ্যা থেকে রতন আর আসছে না। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ নমস্কার। আমি 2022 সালে টেট কোয়ালিফাই একজন স্টুডেন্ট। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা, ওনার কাছে করজোড়ে প্রার্থনা অনুরোধ। আমরা 2022 সালে 38,000 আমরা পরীক্ষায় বসেছিলাম, টেট পরীক্ষায়, কিন্তু দেখেন তখন আমরা 361 জন আমরা কোয়ালিফাই হয়েছি। আমাদের আজকে 2 বছর হয়ে গেল আমাদের বসিয়ে রাখলো। তো অ্যাকচুয়ালি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাই স্কুলগুলিতে শিক্ষকের অভাব এবং সাউন্ড বক্সের মাধ্যমে শিক্ষকতা হয় এবং বিভিন্ন ধরনের অসুবিধা। তো আমরা তো টেট কোয়ালিফাই করে এসে বসে আছি, আমাদের তো নিয়োগ করতে কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী খুব নিজে বিধানসভার মধ্যে উনি ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, আমাদের মানে এডুকেশন ডিপার্টমেন্টে প্রায় 3,500-এর উপর পোস্ট খালি পড়ে আছে। তো আমরা তো 361 জন, আমরা 3,500 প্রয়োজন নেই, আমরা 361 জনকে আমাদেরকে নিয়োগ করুক। সরকারের কাছে বিশেষভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ, এবং আগামী দিনের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত স্তরে করার ক্ষেত্রে আমাদের অতি সত্বর নিয়োগ করুক। সেদিক থেকে সরকার কি ভাবছে, সরকারের কি উদ্যোগ, সেটা সময় বলবে। তবে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি দপ্তরে চাকরি সংক্রান্ত ইন্টারভিউ নেওয়ার পর দপ্তর কর্তারা চুপ আছেন। সরকার কিংবা মন্ত্রিসভার বৈঠক থেকে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। স্বাভাবিক কারণে বেকাররা হতাশ হয়ে পড়েছেন। কর্মচারীরা বলছেন যে দপ্তরগুলো ফাঁকা, কর্মচারী সংকট তীব্র। সেদিক থেকে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা সময় বলবে। এবং আমরা এতটুকু বলি, রাজ্যের বেকাররা কিন্তু বৃহৎ পরিসরে তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করছেন। সেদিক থেকে বৃহৎ বেকার আন্দোলন রাজ্যের মানুষ কি আগামী দিনে দেখতে পারবে?
বা এই ধরনের দেখার পরিস্থিতি কি সরকার তৈরি করে দেবে, সেটা সময়ে বলবে। এবং আমরা আরও একটি বিষয় আমরা আপনাদের কাছে প্রতিদিনের মতন বলি, রাত 10টায় শুভ্ররাত্রি অনুষ্ঠান রয়েছে, আপনারা সেই অনুষ্ঠানে কথা বলবেন, ভাবনায় শেয়ার করবেন, আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের কথা, আপনাদের মনের ভাবনাও সেখানে প্রকাশ করবেন। শুভ্ররাত্রি অনুষ্ঠান আর কিছুক্ষণ পরে শুরু হবে। এখনকার মতো শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।